আজকের বিষয় ব্যাংক বিসি কনসেপ্ট। বিজনেস করসপন্ডেন্ট এজেন্ট, এই যে এজেন্ট বিজনেস করসপন্ডেন্ট এজেন্ট, এটি কিভাবে কোন চ্যানেলে নিযুক্ত হয়, তো সেই বিষয়ে কিছু কথা বলব। তো সবার প্রথম দেখব যে বিসিএ, এই বিজনেস করসপন্ডেন্ট এজেন্ট, এই বিসিএ বিজনেস করসপন্ডেন্ট এজেন্ট এমন একজন ব্যক্তি যে ব্যক্তি সাধারণত গ্রাম অঞ্চলে সরকারি ব্যাংকিং পরিষেবা দিয়ে থাকে। এই বিসিএ, তো এই বিসিএ কীভাবে কার মাধ্যমে ব্যাংকিং পরিষেবা দিয়ে থাকে। তো সবার প্রথম বলে দেখি, বিসিএ 2006 সালে প্রথম আরবিআই ইন্ট্রোডিউস করে মার্কেটে, যে বিসিএর মাধ্যমে ব্যাংকিং পরিষেবাগুলো গ্রাম পাড়াগায় দেওয়া হবে। তো তারপরে তখনকার দিনে 2006 সালে তখন সাধারণ মানুষ এই বিসিএ পেত না। তখনকার দিনে সিস্টেম ছিল বিভিন্ন রকম সেলফ হেল্প গ্রুপ, এসএইচজি, বিভিন্ন রকম সোসাইটি, এই সমস্ত সংগঠনের মাধ্যমেই সাধারণত ব্যাংকিং পরিষেবা দেওয়া হতো। তো পরবর্তী 2010 বা 2011 এই সময়কাল থেকে বিসিএটার সাধারণ ইন্ডিভিজুয়াল যে কোনো ব্যক্তি এই ব্যাংকিং পরিষেবা দেওয়ার জন্য বিসিএ হিসেবে নিযুক্ত হতে পারত। তো এইটা কোন চ্যানেলে কিভাবে কাজ করে সেটা একটু দেখে নেব। তো বিসিএ হলো ব্যাংকিং পরিষেবার একেবারে শেষ হাত, হলো বিসিএ। এর উপরে যে বসে আছে সে হলো ব্রাঞ্চ। এই ব্রাঞ্চের আন্ডারে একাধিক বিসিএ নিযুক্ত হয়। আগে আরবিআই রুল ছিল যে 5টা মতো বিসি দেওয়া যেত একটা ব্রাঞ্চে, এখন সেটা বেড়ে প্রায় 15 হয়ে গেছে। একটা ব্যাংকের আন্ডারে বা ব্রাঞ্চের আন্ডারে 10-এর অধিক বিসিএ এজেন্ট নিয়োগ করা সম্ভব। তো এই ব্রাঞ্চের উপরে কে থাকে? ব্রাঞ্চের উপরে থাকে আরও রিজিওনাল অফিস। এই যেরকম ব্রাঞ্চের আন্ডারে আপনি 10টা বা 15টা বিসিএ নিয়োগ করতে পারেন, ঠিক এই রিজিওনাল অফিসের আন্ডারেও একাধিক ব্রাঞ্চ আছে। এখানে ধরুন আপনি যদি একটা নির্দিষ্ট কোনো ব্যাংকের নাম বলে দিই, এসবিআই, একটা এই রিজিওনাল অফিসের আন্ডারে এই একটা এসবিআই, এরকম একাধিক এসবিআই ব্রাঞ্চ আছে। তো এই রিজিওনাল অফিসের উপরে কে আছে? তো রিজিওনাল অফিসের উপরে আছে কে? এইচও, হেড অফিস। তো যদি আমি ক্লিয়ারভাবে একটু দেখতে চাই তাহলে দেখব, সবার প্রথম আছে এইচওর পরে আছে আরও। এই আরও হতে পারে এই এইচও থেকে একাধিক আরও আছে। এই রিজিওনাল অফিসের এক একটা আলাদা আলাদা নাম হতে পারে, এক এক বিভাগীয় কাজের জন্য আলাদা আলাদা নাম। এর মধ্যে ধরুন 500 ব্রাঞ্চ আছে। এই আরওর মধ্যে আছে 500 ব্রাঞ্চ, এই আরওর মধ্যে আছে 500 ব্রাঞ্চ। এই ব্রাঞ্চগুলির আবার প্রত্যেকের মধ্যে আছে বিভিন্ন রকম বিসি এজেন্ট। এর মধ্যে ধরুন এই 500-র মধ্যে 2500 বিসি এজেন্ট আছে ধরুন। তো এইভাবে এর মূলত চ্যানেলটা শুরু হয়। তো এই বিসি এজেন্ট, যে সমস্ত সর্বশেষ যে বিসি এজেন্ট, এই বিসি এজেন্টের যা সমস্যা বা সেই সমস্যাগুলো শোনার জন্য কারা আছে? ব্রাঞ্চের সমস্যা শোনার জন্য কে আছে? রিজিওনাল অফিস। রিজিওনালের সমস্যা শোনার জন্য কে আছে? এইচও। তাহলে যেরকম এই ব্রাঞ্চের হেড অফিস আপনার ধরতে পারেন যে হেড অফিস, ঠিক এই বিসিএরও সেম হেড অফিস থেকেই সম্পূর্ণ কাজটা হয়। পুরো যদি দেখা যায় যে এইভাবে পুরো কাজটা হয়, তাহলে আমরা শুনেছি যে বিভিন্ন রকম বিসি, তাদের মাঝখানে একটা ভ্যান্ডার বসে আছে। তো ভ্যান্ডার কে? ভ্যান্ডার হলো এমন একজন ব্যক্তি যে ব্যক্তি এই এইচও থেকে বিসিএ পর্যন্ত সমস্ত রকম আপনার টেকনিক্যাল প্রবলেম যদি থাকে সেইগুলো সাপোর্ট দিয়ে থাকে, এবং যে সমস্ত আপনার পরিষেবা এইচও দ্বারা সেল করতে হয় সেইগুলো ইনডাইরেক্টলি এই ভ্যান্ডারের দ্বারা আপনাকে সেই কাজগুলো বুঝিয়ে দেওয়া হয় বা সেই কাজের সম্পর্কে ধারণা দেওয়া হয়। সেই কাজের প্রগতি আনার জন্যই মূলত এই থার্ড পার্টি ভ্যান্ডার নিযুক্ত করা। তো এই বিসিএ এজেন্ট আমরা প্রথমেই দেখলাম যে যেরকম একটা বিসি এজেন্ট নিযুক্ত করা হয়েছিল ব্যাংকিং সার্ভিস গ্রামে দেওয়ার জন্য। তাহলে এই ব্যাংকের যে ব্রাঞ্চগুলো আছে তারা পরিষেবা না দিয়ে কেন বিসি এজেন্ট দিয়েছিল? এই কারণে দিয়েছিল যাতে ধরুন আপনি একটা এসবিআই, আপনি ধরে দিই এসবিআই একটা ব্রাঞ্চ আপনার গ্রামে আছে। এই এসবিআই গ্রাম থেকে এই এরিয়াটা ধরুন 30 কিলোমিটার দূর, এবং রিজার্ভ ব্যাংক অনুযায়ী, রিজার্ভ ব্যাংকের রুলস রেগুলেশন অনুযায়ী একটা বিসি এজেন্ট
ব্রাঞ্চ থেকে ম্যাক্সিমাম 30 কিলোমিটার দূর পর্যন্ত সে থাকতে পারবে, এবং ব্রাঞ্চ থেকে মিনিমাম 5 কিলোমিটার দূরে সে মানে সেখানে এস্টাবলিশ হতে পারবে। তো এখনকার দেখা যায় যে এই সমস্ত নিয়ম এখন আর থাকে না। এখন এই এসবিআই মেন ব্রাঞ্চের সামনেই দেখবেন যে একটা বিসি এজেন্ট সব খুলে বসে আছে। তো সেক্ষেত্রে আমি যাই হোক বলেই রাখি যে এসবিআইয়ের বা যে কোনো ব্যাংকেরই যদি বিসি এজেন্ট নিতে হয়, আপনাকে যে টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে তার মধ্যে আপনাকে 30 কিলোমিটারের বেশি রেঞ্জ হলে তাহলে আপনি সেই বিসি এজেন্ট নেওয়ার জন্য যোগ্য নন। তো এই যে 30 কিলোমিটার দূর আপনি যে একটা বিসি এজেন্ট হিসেবে কাজ করতে চাইছেন মেন ব্রাঞ্চ থেকে, এই এত দূর যদি আপনার কোনো গ্রাহক থাকে, ধরুন এই এরিয়ায় কোনো গ্রাহক আছে, সেই গ্রাহক যদি আপনার কাছ থেকে ব্যাংকিং পরিষেবা নিতে হয় এই মেন ব্রাঞ্চে, তাকে কিন্তু এই 30 কিলোমিটার পথ অতিক্রম করে এসে আপনার ব্যাংকে খাতা খুলতে হবে, ক্যাশ ডিপোজিট ইত্যাদি ইত্যাদি কাজ করতে হবে। তো এই দূরত্বটাকে কমানোর জন্যই এই বিসি কনসেপ্টটাকে আনা হয়েছে, যাতে এই ব্যাংকের যে পরিষেবাগুলো আপনি আপনার বাড়ির পাশেই পেতে পারেন এবং সহজেই ব্যাংকের বইটা আপনি পরিচালনা করতে পারেন। সেই কারণে এই বিসিএ কনসেপ্ট। তো এই বিসিএর কারণে কি হচ্ছে যে এই কাস্টমারগুলো তারা কষ্ট করে ব্যাংকে যেতে হচ্ছে না। আর এই কাস্টমারগুলো যদি ব্যাংকে যায়, যে ব্যাংকের যে পরিমাণ কাস্টমারের হ্যান্ডেলিংয়ের জন্য যে সমস্ত এমপ্লয়ি প্রয়োজন হবে, সেই এমপ্লয়িরও মানে বেশি সংখ্যক এমপ্লয়িও কাজ করার প্রয়োজন হবে না, অল্প সংখ্যক কাজ করলেই তাদেরকে, কেননা এই কাস্টমারদের হ্যান্ডেল করার জন্য এখানে বিসি এজেন্ট নিযুক্ত আছে। তো ধরুন একটা গ্রামের চারি সাইডে যদি আমি 30 কিলোমিটার ধরি, আমি ধরে নিলাম এসবিআই একটা মেন ব্রাঞ্চ, এর চারি সাইডে এখানেও 30 কিলোমিটার রেঞ্জে একটা বিসি এজেন্ট দেওয়া হয়েছে, এদিকেও 30 কিলোমিটার রেঞ্জে, এদিকেও 30 কিলোমিটার রেঞ্জে একটা দিয়েছে, এদিকেও 30 কিলোমিটার রেঞ্জে একাধিক ব্যাংক বিসি আছে। তো এই চারি সাইডে যেহেতু ব্যাংকের বিসিগুলো রয়েছে, তো কি হচ্ছে, এই যে এসবিআইয়ের একটা বড় সংখ্যক কাস্টমার তৈরি হচ্ছে, মানে মেন ব্রাঞ্চের একটা বড় সংখ্যক কাস্টমার তৈরি হচ্ছে। কাস্টমার যদি এই বিসিগুলো তৈরি না হতো, তাহলে দেখা যেত এইখানকার যে সমস্ত কাস্টমার, তাদের পক্ষে এই ব্যাংকে ব্রাঞ্চে বই করা সম্ভব হতো না, কিংবা ব্যাংক ব্রাঞ্চে বই করলেও আপনার তাদের ব্যাংকের যে পরিষেবা সেগুলো নিতে সমস্যা হতো। সেই কারণেই একমাত্র এই বিসি কনসেপ্টটা আনা। এছাড়াও যদি দেখা যায় একটা ব্রাঞ্চ চালানোর জন্য প্রচুর সংখ্যক অ্যাকাউন্ট মিনিমাম বা কাস্টমার প্রয়োজন আছে। ধরুন একটা এই মেন ব্রাঞ্চের জন্য আপনার আমি ধরে নিলাম যে 10 কিলোমিটার রেঞ্জ, 10 কিলোমিটারের মধ্যে যত কাস্টমার আছে তারা যদি সবাই এই ব্যাংকের গ্রাহক হয়, তাহলে ধরে নিলাম 10,000 গ্রাহক অ্যাকাউন্ট খুলেছে। তো তাদের জমাকৃত যে পরিমাণ অর্থ, সেই পরিমাণ অর্থের ব্যাংকের যে খরচ, একটা ব্যাংক চালাতে গেলে যে পরিমাণ খরচ হয়, তো এই যে পরিমাণ টাকা, এই 10,000 গ্রাহক যে পরিমাণ টাকা ডিপোজিট করছে, কিংবা তারা লোন নিতে যতটা ইন্টারেস্ট বোধ করছে, তো সেই পরিমাণ এই 10,000 কাস্টমার দিয়ে দেখা যাচ্ছে যে এই যে ব্রাঞ্চের যে পরিমাণ টাকার প্রয়োজন বা ইনকামের প্রয়োজন, সেই পরিমাণ টাকা ইনকাম হচ্ছে না। তো সেক্ষেত্রে কি এই ব্রাঞ্চের প্রয়োজন হচ্ছে কি কাস্টমার বেস বাড়ানো। তো এই কাস্টমার বেস বাড়ানোর জন্যই এই দূরে যাতে ব্যাংকের পরিষেবাগুলো অব্যাহত থাকে, সেই কারণেই কিন্তু এই বিসিএ এজেন্ট নিযুক্ত হয়েছিল 2010-11 সালে। সাধারণত আরবিআই এটাকে পুরো পার্মানেন্টভাবে ইন্ডিভিজুয়াল যে কোনো ব্যক্তি এই বিসিএর মাধ্যমে সে কাজ করতে পারত। তো এইবার বলি যে কিভাবে এই কনসেপ্টটা যুক্ত হয়। তো আমাকে প্রথমে দেখে নিতে হবে এইচও থেকে আসলো রিজিওনাল অফিস, রিজিওনাল অফিসের পরে আসলো ব্রাঞ্চের পরে আসলো বিসিএ। তো এরা যেরকম পরপর আছে, ঠিক তেমনি একটা আলাদা করে একটা চ্যানেল তৈরি করে দিয়েছে বিসিএর জন্য। এই চ্যানেলটার এখানে যাকে বসিয়েছে সে হলো একজন ভেন্ডর। এই ভেন্ডর XYZ নামে একটা কোনো ভেন্ডর আছে। এই ভেন্ডরের কাজ হলো যে এই বিসিএ কোনো ব্যক্তি যখন কাজ করতে চায়, তখন সে ব্রাঞ্চে গিয়ে কথা বলে যে স্যার আমার একটি গ্রাহক সেবা কেন্দ্র খুলতে চাই, আমার যেখানে বাসিন্দা আমি সেখানকার প্রচুর সংখ্যক লোক আপনার ব্রাঞ্চের গ্রাহক, তাদেরকে পরিষেবা দেওয়ার জন্য আমি চাই যে সেখানকে একটা বিসিএ এজেন্ট হিসেবে সেখানে কাজ করে এবং তাদের মধ্যে ব্যাংকিং পরিষেবা সহজে দিতে পারি। তো এই ব্রাঞ্চ কী করে, তখন রিজিওনাল অফিসে পাঠায় যে স্যার আমাদের এই যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চ থেকে 10 কিলোমিটার
বা 5 কিলোমিটার দূরে বা 20 কিলোমিটার দূরে, সেখানে আমাদের প্রচুর পরিমাণে গ্রাহক আছে। তো সেখানকার পরিষেবা দেওয়ার জন্য আমরা কিছু বিসি এজেন্ট বা কোনো বিসি এজেন্টকে নিযুক্ত করতে চাই, আপনি যদি এই বিষয়ে আমাদেরকে অনুমোদন দেন। তখন এই রিজিওনাল অফিস থেকে কি করে, যে তারা যদি মনে করে হ্যাঁ এখানে প্রয়োজন আছে, তো তাদের নিয়োগ করার জন্য তারা এই এইচওকে জানায় যে আমরা একটি বিসিএ নিয়োগ করতে চলেছি এই ব্রাঞ্চের আন্ডারে। তখন যখন এই নিয়োগটা যখন এই এইচও থেকে অ্যাপ্রুভাল চলে আসে, তখন এই বিসি এজেন্টের যা টেকনিক্যাল যা সমস্ত কাজ আছে সেই সমস্ত কাজ এই এইচওর মাধ্যমে কমপ্লিট হওয়ার পরে সে অনবোর্ড হতে পারে। অনবোর্ড হলে সে কাজটা কন্টিনিউ করতে পারে। তো এই যে প্রসেসগুলো ব্যাংক, ব্রাঞ্চ, আরও এইচও, এই প্রসেসটাকে কেটে দিয়ে কি করেছে, যে এই এইচও ধরুন একটা বিসি এজেন্ট 1 লক্ষ টাকার যদি ট্রানজ্যাকশান করে, 1 লক্ষ টাকার এই 1 লক্ষ টাকার ট্রানজ্যাকশানে মনে করুন এই এইচও থেকে কমিশন বাবদ আছে 300 টাকা। একটা ভেন্ডার বা একটা কোম্পানি এক রকমভাবে ইনসেন্টিভ দিয়ে থাকে। তো আমি নির্দিষ্ট করে কোনো কমিশনের অ্যাকচুয়াল রেটটা বলছি না। তো ধরুন এই বিসি এজেন্টের জন্য 1 লক্ষ টাকার ট্রানজ্যাকশান ভ্যালুতে 300 টাকা কমিশন দিয়ে থাকে। তো কি করা হয়, যে এই যে ভ্যান্ডারগুলোকে কি বলা হয়, যে আমি একটা বিসি এজেন্টের 1 লক্ষ টাকার ট্রানজ্যাকশান ভ্যালুর জন্য 300 টাকা দেবো। এবার আপনারা এই কমিশনের মাধ্যমে কাজ করবেন। এবার এখান থেকে আপনারা কত টাকা নেবেন, কি বিসি এজেন্টের কত টাকা দেবেন, সেটা আপনারা একটা চুক্তিপত্র করে নেবেন। তখন ওই প্রত্যেক ভেন্ডর কী করে, সে দেখে নিল যে আমাদের যে টেকনিক্যাল সাপোর্টের জন্য বা যে সমস্ত কর্মচারী কাজ করবে তাদের বেতন দিতে হবে বা বিভিন্ন অফিস আদালত খরচ বাবদ 20% বলে নিল, যে স্যার আমরা 20% এখান থেকে -20% করে বাকি টাকাটা আমরা এজেন্টকে দিয়ে দেবো। তখন তাহলে কি হলো, আপনার ইনকাম হচ্ছে 300 টাকা, তার মধ্যে 20% মানে আপনার 60 টাকা। তাহলে এখান থেকে 60 টাকা বিয়োগ হবে, আপনি এজেন্টকে কত দিচ্ছেন, তখন 240 টাকা। তার মানে এইচও থেকে আপনাকে দেওয়া হচ্ছে 300 টাকা, আপনার ভ্যান্ডার খেয়ে যাচ্ছে 60 টাকা, আপনি পাচ্ছেন 240 টাকা। তো এই হলো মাঝখানে, এই কারণে এরা এই 20% খায় এবং এই 20% নিয়ে আপনাকে কি যাবতীয় যে সাপোর্টিং সেগুলো দিয়ে থাকে। আরেকটা কী দিয়ে থাকে, তাহলে এই যে এরা যে ভ্যান্ডারটা নিয়োগ করে, এই ভ্যান্ডারটা নিয়োগ না করে যদি এইচও যদি কাজ দিত, তাহলে কি হতো, তাহলে কি ওই 20% বিসিএ কমিশন বেশি পেতো, হয়তো বেশি পেতো, কিন্তু ধরুন আপনাকে এই যে এইচও থেকে আপনাকে পরিষেবা দেওয়ার জন্য আপনাকে এত অ্যাকাউন্ট খুলতে হবে, একটা টার্গেট ফিক্সড করে দেওয়া, এতটা ইন্স্যুরেন্স করতে হবে, একটা অটল পেনশন যোজনা করতে হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এইগুলো করার জন্য যে আপনার এদেরও একটা টিম তৈরি করা লাগতো, সেই টিমের জন্য তাদেরও স্যালারি দিতে হতো। তো তারা চাইছে এই সমস্ত আমাদের কোনো আন্ডারে থাকবে না, পুরো একটা থার্ড পার্টি ভ্যান্ডারকে দিয়ে দেবো, তারা বুঝে বেড়াবে তারা কি করবে। আপনি যত ট্রানজ্যাকশান করবেন, ধরুন আপনি 300 টাকা, আপনি যদি 500 টাকা ইনকাম করতেন, তাহলে এরা 20% পেয়ে যেত, 100 টাকা পেয়ে যেত। তো তাদেরও এই ভ্যান্ডারেরও ইনকাম করার জন্য আপনাদের ক্রমাগত আপনাদেরকে চাপ প্রেশার ক্রিয়েট করবে, আপনি এটা করুন ওটা করুন, নাহলে আপনার সমস্যা হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বা এরা বিভিন্ন রকম আপনাকে অফার দিতে থাকতে পারে, যে আপনি এত টাকা করলে আপনাকে একটা গিফট দেওয়া হবে, আপনাকে একটা হেডফোন দেওয়া হবে, একটা টেবিল ফ্যান দেওয়া হবে, একটা মানি কাউন্টিং মেশিন দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি আপনাদেরকে অফার দিয়ে আপনি যাতে বেশি কাজ করেন এবং তাদেরও যাতে কমিশনটা বেশি হয় সেই হিসেবে কাজটা করিয়ে নেয়। এটা হলো ভ্যান্ডারের কাজ। এবার আমরা যদি দেখি প্রচুর পরিমাণে ভ্যান্ডার আছে, তারা কাজ করে এবং এক ভ্যান্ডার এক রকমভাবে কাজ করে। তো সেক্ষেত্রে এই ভ্যান্ডারটা কীভাবে কাজ করে, তো এইচও, আরও, রিজিওনাল অফিস, এইচও, আরও আর এই ভ্যান্ডার প্রত্যেক বছর নয়, 5 বছর হতে পারে, 2 বছর হতে পারে, 3 বছরের জন্য একটা করে অকশন হয়, যে এই এইচও থেকে বলা হয় যে স্যার আমরা আমাদের কোনো একটা ধরুন এসটিডি বলে দিল, ওয়েস্ট বেঙ্গলে 1 লক্ষ বিসি আছে, 1 লাখ বিসি আছে, এই বিসিদের আমরা 320 টাকা করে দেব লাখে। কারা কোন ভ্যান্ডার এবং এই 5 বছরের জন্য চুক্তি হবে, কোন ভ্যান্ডার এই কাজ নেওয়ার জন্য তারা ইচ্ছুক এবং বেস্ট কমিশন আমাদের বিসি এজেন্ট যাতে পায় আমরা সেদিকেই লক্ষ্য রাখবো। তখন কোনো একটা ভ্যান্ডার, মনে করুন এবিসি নামে একটা ভ্যান্ডার, সে বললো স্যার আমরা 15% নেব। আর একটা বললো XYZ একটা ভ্যান্ডার, সে বললো আমরা
14% নেব, এরকম ইত্যাদিতে ভেন্ডার ডাক হয়। এবং এই যে সমস্ত ভেন্ডার বেস্ট একটা রেজুলেশন দেখায় যে আমরা সবচেয়ে কম কমিশন নেব এবং বেস্ট সার্ভিস আপনাদেরকে দেবো, আমাদের টেকনিক্যাল টিম আছে, এবং আরও আমরা অন্য অন্য দেখা গেল কোনো একটা ভেন্ডার SBIয়েরও কাজ করে, ব্যাঙ্ক অফ বরোদারও কাজ করে, আপনার ব্যাঙ্ক অফ ইন্ডিয়ারও কাজ করে, তারপরে ইন্ডিয়ান ব্যাংকেরও কাজ করে, এবং বিভিন্ন ব্যাংকের কাজ করে। এবং দেখালো আমরা SBIতে আমরা র্যাঙ্কিংয়ে 3 নাম্বার আছি, ব্যাঙ্ক অফ বরোদাতে আমরা 2 নাম্বারে আছি, ব্যাঙ্ক বিভিন্ন রকম এরকম দেখায়। তখন এই যে র্যাঙ্কিংয়ের উপর ভিত্তি করে অনেক সময় এইচও থেকে বোঝে না এরা খুব হয়তো সাপোর্টিং লোক, যে কারণে এদের র্যাঙ্ক এত ভালো, তো এদেরকে কাজটা দেওয়া হোক। এবং তারা 5 বছরের জন্য নিযুক্ত হয়। 5 বছর পরে আবার তাদেরকে আবার 5 বছর পরে আবার নতুন করে আবার ডাকা হয়, তারা আবার যারা বেশি সংখ্যক কমিশন দেয় এবং তারা সেই হিসেবে কাজ করে। এটা হলো বিষয়। এইবার বিষয় হচ্ছে কিনে কমিশন যারা যে সমস্ত ভেন্ডার কমিশন কম দেয়, তারাও অনেকে দেখেছি যে ভেন্ডর, আমি এটা এই কারণেই বলছি যে ভেন্ডর অল্প কমিশন দিচ্ছে বিসি এজেন্টের, তারাও 5 বছর 10 বছর কন্টিনিউ কাজ করে যাচ্ছে, 5 বছর 10 বছর। তো এর মধ্যে আমার যতদূর ধারণা যে এর মধ্যেও এই যে এইচওআরও থেকে মিটিং মারফতই একটা ভেন্ডার নিয়োগ হয়, ঠিক আছে? কোনো কাজ এই এইচওআরওর মাধ্যমেই এই ভেন্ডার নিয়োগ হয়। তো আমার যদি ধারণা যে এই যে আপনার যে 20% খাওয়া হচ্ছে বা 20% ভেন্ডার কাটছে, তার মধ্যে দেখা গেল আবার এরকম হতে পারে যে আপনার 1 লাখে আপনার 300 টাকা দিচ্ছে, ভেন্ডার বললো স্যার আমরা 10% আমরা কাটবো, আর একটা ভেন্ডার বললো আমরা 30% কাটবো। তাহলে 30% যদি কাটে তাহলে দেখা যায় 300 বিয়োগ 90 মানে 210 টাকা। আর একজন ভেন্ডার সে হয়তো 10% মানে 30 টাকা বিয়োগ হতো, সেক্ষেত্রে এজেন্ট পাতো 270 টাকা। কিন্তু এই ভেন্ডার কাজ পাচ্ছে না, এই অল্প রেট দিয়েও, এই 270 টাকা দিয়েও দেখা গেলো এই একটা XYZ এই ভেন্ডার সেই টেন্ডারটা পেয়ে গেল। তাহলে কেন পাচ্ছে? আমাদের তো ধারণা যে 30% বলছে, এই 30%-এর 10% আবার হয়তো এই অফিসেও যেতে পারে। আমি বলছি না যে যেতে পারে, আমার এই কারণেই ধারণাটা বললাম, এই কারণেই বলা, কেননা আমি অনেক ভেন্ডারের কাছ থেকেও দেখেছি, অনেক আমার বন্ধু বান্ধব আছে যারা বিভিন্ন বিসি এজেন্ট হিসেবে কাজ করছে, তারা অনেকে 1 লক্ষ টাকায় 1 লাখ টাকার আপনার ট্রানজ্যাকশন কমিশন পাচ্ছে 140 টাকা। তাহলে এই 140 টাকা করে কমিশন 1 লাখ টাকায়, তাকে কোনো বিসি এজেন্ট যদি মাসে 40 লাখ টাকার যদি ট্রানজ্যাকশন করে, তাহলে তার কমিশন হচ্ছে আপনার ধরুন প্রায় 6.5 লাখ টাকা, এই 6,500 টাকা মতো কমিশন। তাহলে এই 40 লাখ টাকার ট্রানজ্যাকশন করে 6,500 টাকা আর্নিং। তাহলে এই তো বুঝতে পারছে না যে ভেন্ডার কি দিচ্ছে, বা সব ভেন্ডার কি এইরকম কমিশনেরই অফার করেছিল যে আমরা এই 1 লাখে 140 টাকায় দেবো? তবে ওই একই আমার যেটা ধারণা, সেটা একই বক্তব্য আমার, যে এর মধ্যে হয়তো অনেকে 20% বলছে আমরা 20%, কিন্তু অনেকে বলছে আবার 30%। ওই 30%-এর মধ্যে তো হয়তো এই অফিসে 10% চলে যাচ্ছে, বা 40% কেটে নিচ্ছে, 40%-এর মধ্যে 10% অফিসে চলে যাচ্ছে। এই কারণেই ভেন্ডারগুলো নিয়োগ এইভাবেই কাজ করে। তো ভেন্ডার সম্পর্কে আশা করি আজকে বোঝা গেছে কী জিনিস ভেন্ডার। তো আসলে এবার আমি বলে থাকি যে যে ভেন্ডর, তাহলে আমি যদি বিসি এজেন্ট হিসেবে যুক্ত হতে চাই, তাহলে আমাকে কার সঙ্গে যোগাযোগ করতে হবে? তো সবার প্রথম বলে রাখি, আপনি যদি ভেন্ডরের সঙ্গে যোগাযোগ করেন তাহলেও হবে। আপনার যদি বেস ব্রাঞ্চের সঙ্গে যোগাযোগ করেন তাও হবে। এইবার বলি, তাহলে কোনটার সাথে যুক্ত করলে সবচেয়ে, মানে কোন ব্রাঞ্চের সঙ্গে কথা বললে সবচেয়ে ভালো হবে, নাকি ভেন্ডরের সঙ্গে কথা বললে সবচেয়ে ভালো হবে? ধরুন এই রিজিওনাল অফিস থেকে কোনো কারণে বললো যে আমার যতগুলি ব্রাঞ্চ আছে, এই রিজিওনাল অফিসে মনে করুন 10টা ব্রাঞ্চ আছে, 10টা ব্রাঞ্চেই মনে করুন রিজিওনাল অফিস ঠিক করলো আমি প্রত্যেকটা ব্রাঞ্চে 2টো করে বিসি নিয়োগ করব। তো যখন এই যে নিয়োগ করবে, এই নোটিশটা ব্রাঞ্চের আন্ডারেও চলে আসবে, এটা ম্যানেজারের কাছেও চলে আসবে যে 10টা আমার ব্রাঞ্চে 2টো বিসির ভ্যাকান্ট আছে। এই ভেন্ডরের কাছেও পাঠিয়ে দেবে যে এই ব্রাঞ্চের আন্ডারে 2টো বিসি ভ্যাকান্ট আছে। তো যখন আপনি যদি এই ব্রাঞ্চে জানিয়ে রাখেন যে স্যার আমি কাজ করতে ইচ্ছুক,
আমি অমুকটাই আমার এরিয়া অমুক জায়গা, আমি এই আপনার ব্রাঞ্চের পরিষেবা দিতে চাই আমার গ্রামে, আমি ইচ্ছুক। এবার আপনি যখন যোগাযোগ করেছিলেন তখন হয়তো এই কোনো রকম ভ্যাকান্ট ছিল না, কিন্তু রিজিওনাল অফিস থেকে যখন ভ্যাকান্ট সার্ভে, তখন যদি আপনার কোনো কন্ট্যাক্ট নাম্বার ম্যানেজারের কাছে থাকে, তখন কিন্তু ম্যানেজার ফার্স্ট টাইমে আপনাকে কল করবে যে আপনি কি কাজ করতে এখন ইচ্ছুক, তাহলে আমরা দিতে চাই পরিষেবা, তাহলে আপনি যদি থাকেন তাহলে আপনি আসেন, কাগজপত্র এইগুলো নিয়ে আসেন, আমরা কথা বলি। কিংবা আপনি যদি মনে করুন এই ভ্যান্ডারের সঙ্গে যোগাযোগ করেছিলেন যে স্যার আমার একটা এসবিআই ব্রাঞ্চ, এসবিআইয়ের সিএসপি দরকার, বা ব্যাঙ্ক অফ বরোদার সিএসপি দরকার, বা ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সিএসপি দরকার, বা কানাড়া ব্যাঙ্কের সিএসপি দরকার। আপনি যখন একে জানিয়ে রাখলেন যে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর থাকে, ডিসি, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, প্রত্যেক এরিয়ায় একটা করে আলাদা আলাদা। আপনি যদি কোনো ভ্যান্ডারের ওয়েবসাইটে যান, ভ্যান্ডারের ওয়েবসাইটে গেলে আপনি সেই ভ্যান্ডারের প্রত্যেক জেলায় হতে পারে, প্রত্যেক স্টেটে হতে পারে, কোন কোন অফিসার আছে দেখভাল করার জন্য, তাদের কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি আপনি পেয়ে যাবেন। তো তা সেই সমস্ত ভ্যান্ডারের সঙ্গে আপনি যোগাযোগ করে রাখলেন যে আমার বাড়ি উত্তর 24 পরগনা, আমার বাড়ি নদিয়া, আমার এই এরিয়ায় যদি কোনো ভ্যাকান্ট থাকে স্যার আমাকে জানাবেন। তো যখন এই ভ্যান্ডারের কাছে যখন আপনার এই রিজিওনাল অফিস থেকে চলে আসবে যে একটা এই এবিসি ব্রাঞ্চের জন্য 2টো ভ্যাকান্ট আছে, যদি আপনি সেই আন্ডারে পড়ে যান, তাহলে আপনাকে বলবে আপনার যদি কাগজপত্র থাকে তাহলে আপনি এক কাজ করুন, আপনি একবার ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করুন, আপনাকে সেই ব্রাঞ্চে যোগাযোগ করতে বলবে ভ্যান্ডার। তো এই হলো 2টো মাধ্যম। কিন্তু সবচেয়ে বেস্ট মাধ্যম আমার মনে হয় সেটা হলো বেস ব্রাঞ্চ। এই ব্রাঞ্চ ম্যানেজার যদি কখনো মনে করুন আপনি ভ্যান্ডারের সঙ্গে যোগাযোগ করেছিলেন, ভ্যান্ডার আপনাকে বেস ব্রাঞ্চে যেতে বলেছে, আর একটা লোক সেও কিন্তু দেখা গেল ব্রাঞ্চের সঙ্গে যোগাযোগ করেছিল আগে, আপনি ভ্যান্ডারের মারফত যোগাযোগ করেছিলেন, ভ্যান্ডার রাজি হওয়ার পরে দেখলো যেহেতু আপনার এই ব্রাঞ্চের আন্ডারে, আর একটু ক্লিয়ার করে বলি আপনাকে, আরও এটা ব্রাঞ্চ, এটা ভ্যান্ডার। আপনি ভ্যান্ডারের সঙ্গে যোগাযোগ করেছিলেন, ভ্যান্ডার আপনাকে এইখানে যেতে বলেছে যে আপনি এখানে 2টো ভ্যাকান্ট আছে, আমাকে যেহেতু লিস্ট দিয়েছে, তাহলে এক কাজ করুন, আপনি একবার ব্রাঞ্চে গিয়ে কথা বলুন। আর অথচ দেখা গেলো অন্য একজন ব্যক্তি সে অলরেডি ব্রাঞ্চ ম্যানেজারকে বলে রেখেছে স্যার আমার একটা বিসি দরকার। তো যখন এই 2টো বিসি যখন রেকমেন্ডেশন আসলো, হতে পারে যে আপনি ভ্যান্ডারের মারফত গিয়েছেন, ভ্যান্ডারের মারফত এখানে 2টো বিসি অ্যালটমেন্ট এখানে আপনাকেও দিয়ে দিল, আর এই একটা ব্যক্তি আগে বলে রেখেছিল তাকেও দিয়েছিল। এরকম হতে পারে যে 3জন ব্যক্তি অলরেডি ম্যানেজারকে বলে রেখেছে যে আমাকে স্যার আমার এই এরিয়া আছে, আমার এরিয়া একটা বলে দিল যে আমার একটা XY একটা এরিয়া আছে, একটা ZX আর একটা যেন PQ, এরকম এরিয়া আছে, 3টে এরিয়ায় 3টে বিসি বলে রেখেছে। আপনি চাইছেন মনে করুন এই PQর জন্য আপনি রেকমেন্ডেশন, ভ্যান্ডারের রেকমেন্ডেশন নিয়ে ব্রাঞ্চে গিয়েছেন, কিন্তু ব্রাঞ্চ ম্যানেজার মনে করলো যে আমার তো অলরেডি PQ একজন বলেছে, তাকে আমার ভালো মনে হয়েছে, হতে পারে যে সেখানেই দেবো, তার ক্যাপাসিটি বেশি আছে বা ইত্যাদি ইত্যাদি, সেক্ষেত্রে কিন্তু আপনার রেকমেন্ডেশনটা সে ডিলিট করে দিতে পারে। এমনকি যদি এই রিজিওনাল অফিস থেকেও যদি আপনার নাম করে যদি এখানে আপনার মেলও করে এই রিজিওনাল অফিস থেকে যে এই একটা PQ নামে একটা XY নামে একটা ব্যক্তি আছে, এই লোক যাচ্ছে PQতে, সে চাইছে যে এই এরিয়ায় সে একজন CSP হিসেবে নিযুক্ত হতে, কিন্তু ব্রাঞ্চ ম্যানেজার যদি মনে করে তাকে দেবে না, তাহলে রিজিওনাল অফিস থেকে তাকে কোনোভাবে রিজিওনাল রেকমেন্ডেশন পাঠালেও সে বিসি হিসেবে পাবে, বিসি এজেন্ট হিসেবে জয়েন করতে পারবে না। তো তখন কি সে যদি মনে করে একে দেবো কাজ আর একে দেবো, তো ব্রাঞ্চ ম্যানেজার চাইলে এই দুজনকে কাজ দিয়ে দেবে, আপনি পাবেন না। তো সেই কারণে বলবো যে যদি আপনি বিসি এজেন্ট হিসেবে নিয়োগ হতে চান, তাহলে অবশ্যই ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গেই একমাত্র বেস্ট পদ্ধতি হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করা। যদি ব্রাঞ্চ ম্যানেজার আপনাকে রাজি থাকে আপনার কাজ করার জন্য, এই ব্রাঞ্চ ম্যানেজারকে ধরবেন, যদি রাজি থাকে ইনি, তাহলে আপনি অবশ্যই বিসি এজেন্ট হিসেবে কাজ পাবেন। তো এই হলো বিষয়। তো BCA কনসেপ্ট আজকে আশা করি বোঝা গেছে যে BCA কনসেপ্টটা কী জিনিস, পুরো একেবারে আরেকবার ফাইনালি একবার দেখিয়ে দিই। এইচও হচ্ছে কিনা হেড অফিস, প্রত্যেকটা ব্যাংকের একটা করে একটা হেড অফিস থাকে, এই হেড অফিসের আন্ডারে থাকে রিজিওনাল অফিস। তো রিজিওনাল অফিসটা কেন আবার নিয়োগ করা হয়? রিজিওনাল অফিস এই কারণেই নিয়োগ করা হয়, ধরুন ওয়েস্ট বেঙ্গলে 10,000 ব্রাঞ্চ আছে SBI মনে করুন। এবার এই 10,000 ব্রাঞ্চের যে ম্যানেজারগুলো আছে তাদের যা সমস্যা, যা প্রসিডিওর, যা মেশিনের সমস্যা হতে পারে, টেকনিক্যাল সাপোর্ট হতে পারে, যা সমস্যা আছে, এই একটা অফিস থেকে
এই 10,000কে কাজ করতে গেলে 10,000 বিসিকে এই 10,000 ব্রাঞ্চকে যদি পরিচালনা করতে হয় তাহলে একটা বড় অনেকটা জায়গার একটা বড় জায়গার প্রয়োজন, এমপ্লয়ি প্রয়োজন, এবং এই ব্রাঞ্চ থেকে তাদের অফিসে যাতায়াতেরও একটা সমস্যা হতে পারে। কেননা যেহেতু এই অফিসটা একটা অফিস, কিন্তু সেই কী করলো যে এই ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যেহেতু 10,000 আছে, তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দেখা গেলো 10টা ডিস্ট্রিক্ট আছে, কথার কথা যে নর্থ 24 পরগনা আছে, যতগুলি ব্যাংক এখানে আছে, মনে করুন 50টা বিসি এই ব্যাংক আছে, ব্রাঞ্চ আছে, এরা একটা রিজিওনাল অফিস করে দিল। N24 আরও 50টা ব্রাঞ্চ আছে, আবার করে দিল। সাউথ 24 আরও 50টা করে দিল। তাতে কি হচ্ছে, এই 50 আর একটা দিয়ে দিল ধরুন বর্ধমান, BWN বর্ধমান আরও 50টা ব্রাঞ্চ, আর একটা দিয়ে দিল ধরুন মালদা আরও 50টা। তাহলে কি হচ্ছে, এই 50টা যে ব্রাঞ্চ, এই ব্রাঞ্চের যা সমস্যা, ওর মালদার কাছেই মালদা যে অফিস, সেই অফিস থেকেই মানে সমস্যাটা মেটানো যাবে, এবং এদের যা সমস্যা এরা এই মালদা রিজিওনাল অফিসে আসতে পারবে। কিন্তু এই মালদার যদি অফিস যদি এই উত্তর 24 পরগনা হতো, তাহলে এই ম্যানেজারগুলোর এখানে আসতে হতো বিভিন্ন মিটিং মারফত বা যে কোনো কাজের জন্য এখানে আসতে হতো। তো সেই কারণেই এই রিজিওনাল অফিসগুলো আলাদা করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা এরকম আলাদা আলাদা এইচও থেকে প্রত্যেক দেখা হতে পারে, প্রত্যেক ডিস্ট্রিক্টে 2টো করে আরও হতে পারে, প্রত্যেক জোন বা প্রত্যেক আপনার সিটিতে হতে পারে আলাদা আলাদা আরও। এই আরওগুলোর মধ্যে আবার কী আছে, ব্রাঞ্চ। আবার এই ব্রাঞ্চগুলোর মধ্যে আবার এই ব্রাঞ্চগুলোর মধ্যে কী আছে, ভিসি। ঠিক, এই হলো চ্যানেল। আর এই এইচও থেকে পুরো বিসিটাকে দেখার জন্য কি রেখেছে একসাথে, ভেন্ডর, যাতে এরা একটা প্রাইভেট কোম্পানি যারা নিযুক্ত হয়, হতে পারে 5 বছরের জন্য, 10 বছরের জন্য, 2 বছরের জন্য নিযুক্ত হয়, এবং তারা এই যে আপনার যে কমিশনটা এইচও থেকে আপনাকে দেওয়া হয়, সেই কমিশনের একটা পার্সেন্টেজ তারা নেয়, এবং সেই পার্সেন্টেজের বদলে আপনাকে কি করছে, তারা আপনাকে গাইড করছে কিভাবে কাজ করতে হবে, কিভাবে আপনার যদি কোনো সিস্টেমে প্রবলেম হয় আপনাকে কি করে অ্যাকাউন্ট খুলতে হবে, সেই সমস্ত সমস্যা তারা মেটায়। এবং আপনার যদি কোনো অফিস লেভেলে কোনো সমস্যা থাকে, ব্রাঞ্চের তরফ থেকে কোনো সমস্যা থাকে, ভেন্ডর সেই রিজিওনাল অফিস মারফত আপনার ব্রাঞ্চে সে কথোপকথন হয়। তো এই হলো বিষয় আজকে। আশা করছি সবাই জিনিসটা বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্ত, দেখাবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।